2020 সালে লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটে এশিয়ার পরাশক্তি এই দুদেশের। তিব্বতের মালিকানা, কাশ্মীর নিয়ে বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধসহ নানা ইস্যুতে এই সম্পর্ক গড়ায় বাণিজ্য সংঘাতে। যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে কিছুটা উষ্ণতা ফেরে তাদের সম্পর্কে। তবে মার্কিন শুল্ক ইস্যুতে এবার চীনের সাথে সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও কূটনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে চীনের সাথে বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে চান মোদি। চীনও লুফে নিতে চায় সুযোগটা। আমরা একটি কঠিন সময় পার করে দুদেশের সম্পর্কটা এগিয়ে নিতে চাই। সকল দূরত্ব ঘুচিয়ে এখন আমরা একে অপরের প্রতি সম্মান, সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ দেখব। দীর্ঘ বিরতির পর এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। মোদী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন চীনের ইতিবাচক বার্তা। ভারত ও চীনের সম্পর্ক এখন সহযোগিতার পথে। আমরা এখন আর একে অপরের হুমকি বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। আশা করি আমাদের এই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমন পরিস্থিতিতে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি দুদেশ। পাশাপাশি 3টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা জোরদার হবে মোদির বেইজিং সফরে। সব বিরোধ মিটিয়ে ফেলতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মোদি চলতি মাসে চীন সফরে যাবেন, সেখানে আরও কথা হবে। চীনের তিয়ানজিন শহরে 31 আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক করবেন এশিয়ার অর্থনৈতিক ক্ষমতাধর দেশ দুটির দুই শীর্ষ নেতা। আমরা একে অপরের সাফল্য চাই। শুধু দুদেশের সম্পর্ক উন্নয়ন নয়, বরং এশিয়া অঞ্চল ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা স্থিতিশীলতা প্রয়োজন। কোনো একক দেশের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না। এ অবস্থায় চীনের বন্ধু আর ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। মোদী সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন, একই সাথে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা এশিয়া অঞ্চলে জন্ম দিয়েছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং চীন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বিশ্বের যে কোনো দেশকে কাঁপিয়ে দিতে কিম জং উন নামটি যেন যথেষ্ট। তার ব্যক্তিত্ব বজ্রকঠিন হলেও দেশের মানুষের প্রতি রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা। তাই নিজের দেশ উত্তর কোরিয়ার দিকে যেন কেউ চোখ তুলে তাকাতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন কিম জং উন। গোপনে নয়, বরং প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আর তাতে এবার দুশ্চিন্তায় ঘুম হারাম শত্রু দেশগুলোর। তবে কি আবারও নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন কিম জং উন? সোমবার যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক জোট মিলে উত্তর কোরিয়াকে পেশি শক্তি দেখিয়ে নতুন কোনো সংঘাত সৃষ্টি করতে চাইছে। তাই দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরও সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শক্তিধর নেতা। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি উত্তর কোরিয়াকে দ্রুত পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াতে বাধ্য করেছে। এ সময় কিম বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত ছিল। এদিকে পিয়ংইয়ং এসব মহড়াকে নিয়মিতভাবেই আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে। প্রায়ই তারা এসবের প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষাও চালায়। যদিও সিউল এবং ওয়াশিংটন বিষয়টি নিয়ে নিজেদের সাফাই গিয়ে বলছে, এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কিমের ঘোষণায় উত্তর কোরীয় উপদ্বীপে আবারও ছড়িয়ে পড়তে পারে বড় ধরনের অস্থিরতা। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শান্তির আহ্বান জানালেও সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রশ্ন হলো, এই ঘোষণার পর কি নতুন কোনো পারমাণবিক উত্তেজনার দিকে যাচ্ছে উত্তর কোরিয়া? আফগানিস্তানের হেরাত প্রদেশে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় সবাই ইরান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরতে থাকা আফগান শরণার্থী। এছাড়া সংঘর্ষে ট্রাকে থাকা ২ জন ও মোটরসাইকেলের ২ আরোহীও প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, অতিরিক্ত গতির কারণে শরণার্থীবাহী বাসটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মার্চের মধ্যে ইরানে থাকা আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়ার আলটিমেটাম দেন। আফগান প্রশাসন জানায়, নিহতদের সবাই ইরান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরছিলেন, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাইজেরিয়ার উত্তরাঞ্চল কাটসিনা রাজ্যে মসজিদের সশস্ত্র ডাকাতদের হামলায় মারা গেছেন কমপক্ষে ২৭ জন মুসল্লি, আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয় গ্রাম প্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের উপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনার পর মান্তাও এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত জুনে উত্তর মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হন।